মূর্খতা প্লাস স্বার্থপরতা ইকুয়াল টু কি? ভাবুন, একটু ভাবুন। আবার একবার বলছি, মূর্খতা প্লাস স্বার্থপরতা ইকুয়াল টু কি? এটা ভারতবর্ষের কোনো অভিধানে পাবেন না, আমিও পাবো না, আমিও জানতাম না। রিসেন্ট এর সলিউশন আমি পেয়েছি। দিস ফর্মুলাস ক্রিয়েটেড বাই ওয়ান অ্যান্ড অনলি শ্রীমতী মমতা ব্যানার্জি। অর্থাৎ ফর্মুলাটার সলিউশন হলো মূর্খতা প্লাস স্বার্থপরতা ইকুয়াল টু 21শে জুলাই। এবার একটু খুলে বলি আপনাদের। আচ্ছা, এই যে 21শে জুলাই কিছুদিন আগে হয়ে গেল, এই শহীদদের মারলো কারা? মরলো কে? শহীদদের কোলে তুলে কাঁদছে কে? আবার যে মারলো তাকে মাননীয় আঁচলে বেঁধে তার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী করে দিল। অর্থাৎ এই মূর্খগুলো, যে মূর্খগুলো ভয়ে হোক, রাজনৈতিক প্রেসারে হোক, লোভ লালসায় হোক, নেচে নেচে এই যে শহীদ দিবসে যাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোনোদিন শুনেছেন যে দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছর ধরে এই যে শহীদ দিবস পালন করে চলেছেন মাননীয়া, কোনোদিন শুনেছেন মাননীয়ার মুখে যে শহীদ দিবস কি কি কারণে হলো? মূল বিষয় যেখানে শহীদদের নিয়ে প্রোগ্রাম, সেখানে মাননীয় মাত্র 5 মিনিট বা 10 মিনিট এই শহীদদের নামটাই শুধু উচ্চারণ করে। আর কেন হয়েছিল, কারা মারা গেছে, কোন পার্টির লোক মারা গেছে, কোনোদিন আপনারা শুনেছেন? সেখানে কি হয় না, অন্যান্য পলিটিক্যাল পার্টির জাস্টিফাই দেওয়ার জন্য ভুরি ভুরি মিথ্যে কথা বলে তার কর্মীদেরকে উজ্জীবিত করেন। যেমন এই লাস্ট 2024-এ যেটা হলো শহীদ দিবস, ওখানে আমরা কি দেখলাম? ওখানে উনি বলছেন যে আমি নাকি দুর্নীতির সাথে আপোষ করব না। এই মূর্খগুলো যাদেরকে বলছে, সেই মূর্খগুলোকে যখন শুনছে, সেই মূর্খগুলোর কাছে আমার প্রশ্ন, তাহলে পশ্চিমবাংলার দায়িত্বশীল মন্ত্রীরা আজকে জেলের ভেতরে ভাত খাচ্ছে কেন? তারা দুর্নীতিগ্রস্ত নয়? গ্রামীণ অঞ্চলে, অঞ্চল থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ব্লক, সমস্ত জায়গায় একটা করে, দুটো করে, 10টা করে, 100টা করে দুর্নীতিবাজের জন্ম দিয়েছেন, আর দুর্নীতি করে চলেছে। আপনি দুর্নীতির সাথে আপোষ করছেন না। এ তো দুর্নীতি আজ না হয় কাল ধরা পড়বে, তদন্ত হবে। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলার, সেই পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান হয়ে উনি বলছেন যে পার্শ্ববর্তী দেশে যদি কোনো লোক, বর্তমান যে পরিস্থিতি চলছে, কোনো লোক বা কোনো নাগরিক যদি পশ্চিমবাংলায় আসে, আমি তাদের আশ্রয় দেব। কেন? যে দেশে যা ঘটনা হচ্ছে সেটা তার আন্তরিক ব্যাপার, তাদের নিজস্ব সমস্যা। আপনি কে পশ্চিমবাংলায় এরকম ধর্মশালা খোলার? এবং যাদের কথা বলছেন আনবেন, তারা পশ্চিমবাংলায় এসে ভারত প্রেমী হবে না, রাষ্ট্রপ্রেমী হবে না, ভারতের সঙ্গে তার কোনো যোগ্যতা, সরি, ভারতের সঙ্গে কোনো তার সম্পর্ক থাকবে। এরা যে কোনো সময় যে কোনো ভারত বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে 21শে জুলাই। এবারে আপনাদেরকে খুলে বলি অ্যাকচুয়াল 21শে জুলাই হয়েছে কি। এই মূর্খগুলো যারা হই হই করে নেচে নেচে দিদির ভাষণ শুনতে চলে গেছেন ধর্মতলায়, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জানেন 21শে জুলাই হয়েছে কি? এই মাননীয় কত মিথ্যেবাদী, কত মিথ্যে কথা বলে, আপনাদেরকে মিথ্যে কথা বলে ভয় দেখিয়ে সেখানে নিয়ে যায়। আমি একটুখানি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ওই দিনের কি ঘটনা হয়েছিল। 1990 সালে তৎকালীন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি পশ্চিমবাংলায় এসে মাননীয় তৎকালীন সময়ের কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, কোনো দায়িত্ব থেকে তিনি পালন করছিলেন না। অর্থাৎ সেই সময় সোমেন মিত্র মহাশয় প্রয়াত, উনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মাননীয়া সেইখানে কোনো জায়গা পাচ্ছিলেন না। সেই কারণে প্রয়াত রাজীব গান্ধীর হাত ধরে উনি প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেন। দায়িত্ব নেবার ঠিক 3 বছর পর উনি সেই সময় ব্রাহ্মণ সরকারের যে ভরপুর শাসন এবং মানুষের সমর্থন নিয়ে সরকারে ছিলেন,
এবং মাননীয়া বুঝতে পেরেছিলেন যে এই সরকার দীর্ঘদিন থাকার কারণ কি, খুঁজে বের করেছিলেন। তার কারণ হচ্ছে যে ব্যালট পেপারের মাধ্যমে যে ভোট হয় আমাদের পশ্চিমবাংলায়, সেখানেই নাকি যত রকমের গলত হয়, যত রকমের সমস্যা সরকার পরিবর্তন না হওয়ার। তাই তিনি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ডাক দিলেন যে মহাকারণ ঘেরার বিষয় ছিল যে ব্যালট পেপার বাতিল করে ভোটারদের আইডেন্টিটি কার্ডের মাধ্যমে ভোট দিতে হবে, অর্থাৎ এপিক কার্ডের মাধ্যমে, যেটা আমরা আজকাল আইডেন্টিটি কার্ড বলি, ভোটার কার্ড বলি, সেই কার্ড দেখিয়ে ভোট দিতে হবে। তাহলে বামফ্রন্ট সরকার পড়ে যেতে পারে বা মানুষের ভুয়ো ভোট আর পাবে না, অর্থাৎ সরকারের পরিবর্তন হবে। তাই তিনি মহাকরণ ঘেরাওয়ের ডাক দিলেন এবং কলকাতার 4টে পয়েন্ট থেকে মহাকরণের দিকে যখন তার আন্দোলনের জনগণকে নিয়ে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তার চিফ সেক্রেটারি মিস্টার মনীশ গুপ্তকে নির্দেশ দেন যে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ এবং গুলি চালানোর নির্দেশ দেয়। এবং হয়ও তাই, মিস্টার মনীশ গুপ্ত গুলি চালানোর অর্ডার দেয় এবং লাঠিচার্জ করেন। ফলে তৎকালীন সময়ের কংগ্রেসের তরতাজা প্রায় 13টা কর্মী ঘটনাস্থলে শহীদ হয়ে যান এবং ওই ভিড়ের মধ্যে কে মাননীয়ার মাথায় লাঠি মেরে দেয়, মাননীয়া আঘাত পান। এই আঘাতটাকে সেই সময় বামফ্রন্টেরও বিভিন্ন রকমের মানুষ অত্যাচারিত হয়ে সরকার পাল্টানোর একটা চিন্তাভাবনায় ছিল, বিকল্প সরকারের চিন্তাভাবনা করেছিল। ঠিক সেই সময় মাননীয়া এই খেলাটা খেললেন। কেন বলছি খেলা, সেটা ধীরে ধীরে আপনাদের সামনে প্রকাশ করব। উনি এই আঘাত পাবার পর জনগণকে এবং তৎকালীন যে সমস্ত মিডিয়া ছিল তাদের সামনে প্রমাণ করলেন যে তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল এই আন্দোলনটা করার ফলে। এবং ঘটনাস্থলে উনি অসুস্থ হয়ে যান, বেহুশ হয়ে যান এবং হসপিটালে যখন স্থানান্তরিত করা হয়, সুস্থ হবার পর উনি 1996 সালের 9 জুলাই এই জঘন্য ঘটনার এই অত্যাচারের জন্য কলকাতার ব্যাংশাল কোর্টে নিজে লয়ার বলে প্রমাণ করার জন্য সেই ব্যাংশাল কোর্টের অলোক মণ্ডল মহাশয়ের গ্রাউন্ড করে জজ সাহেবের সঙ্গে সওয়াল জবাব করেন এবং এই শহীদদেরকে বিচার পাইয়ে দেওয়ার জন্য নিজে উকিল হয়ে গিয়ে এই কোর্টে বিচার চান। কিন্তু সওয়াল জবাব কি হয়েছে জানা নেই। সেই সওয়াল জবাবে কোনো রকমের ফ্যাসলা বা নির্ণয় নিতে পারেননি জজ সাহেব, অর্থাৎ সঠিক কোনো তথ্য না দেওয়ার ফলে কোনো রকম বিচার মাননীয়া পাননি। যখন বিচার পাননি, তাহলে মানুষের কাছে কথা দিয়েছিল যে এর বিচার চাই, তো খেলো হয়ে যাবে, অর্থাৎ তিনি ডাউন হয়ে যাওয়ার ভয়ে আর একটা নতুন খেলা খেললেন। সেটা হলো যে আমি যদি কোনোদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হই, তাহলে আমার প্রথম কাজ হবে এই শহীদ 13 জনের বিচার পাইয়ে দেওয়া। শহীদদের মা বোনেদের মা বাবার কাছে, তাদের গুরুজনদের কাছে এবং তাদের গার্জিয়ানদের কাছে এই বিচার পৌঁছে দেওয়া হচ্ছে তার প্রথম কর্ম হবে। তাই তিনি 1998 সালের 1 জানুয়ারি সৌভাগ্যবশত উনি একটা নতুন পার্টির জন্ম দেন, তৃণমূল কংগ্রেস। আজ থেকে প্রায় 30 বছর ধরে এই সরকারে আসার পর প্রত্যেকবারেই শহীদ দিবসে এই গল্প শোনান, কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো বিচার দিতে পারেননি। এই হচ্ছে মাননীয়ার খেলা। এবারে আপনি বলুন, যে মূর্খগুলো নেচে নেচে কিছু পয়সার লোভে, কিছু স্বার্থের লোভে এই যে কলকাতায় গিয়ে শহীদ দিবসে যায়, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কংগ্রেসের শহীদ হয়েছেন, যারা হয়েছেন শহীদ তারা প্রত্যেকেই কংগ্রেসের, এবং মাননীয়া তখন কংগ্রেস পার্টি করে, অথচ উনি মঞ্চ থেকে কোনোদিন বলেননি আপনাদেরকে এই ধরনের যে সমস্ত ঘটনা ঘটেছে এর সত্যতা বা কোনো ক্লারিফিকেশন আজ পর্যন্ত দেয়নি। 5-10 মিনিট শহীদদের নাম নিয়ে আপনাদের শোনানো হয় এবং পুরো 90 মিনিট ধরে তার ভোকাল টনিক দেওয়া হয় এই পার্টিকে শক্ত করার জন্য, পার্টির কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। তাহলে মাননীয়ার কাছে আমার প্রশ্ন, আপনি এখনো পর্যন্ত কেন বিচার দিতে পারেননি? পরবর্তীকালে আরো অনেক ঘটনা ঘটেছে, আপনি প্রত্যেকটা ঘটনাই আপনি বলেছেন যে এর বিচার চাই, আজও পর্যন্ত বিচার দিতে পারেন। তো এই হচ্ছে মাননীয়ার 21শে জুলাই। তাহলে মিলে গেল না? স্বার্থপরতা প্লাস মূর্খতা
অর্থাৎ মূর্খতা প্লাস স্বার্থপরতার সলিউশন হচ্ছে 21শে জুলাই। একবার ভেবে দেখুন, ঠিক মিলে যাবে। তো পরবর্তী ঘটনা হচ্ছে, আমি সেকেন্ড পার্টে বলবো যে এই ফর্মুলা ম্যাডাম কোথা থেকে কালেকশন করলেন, বা এই ফর্মুলাকে কোথা থেকে যোগাযোগ মানে জোগাড় করলেন, যে ফর্মুলায় আজ এই তৃণমূল পার্টি একটা ডায়লগ বরাবর দিয়ে যায় যে মানুষ আমাদের সঙ্গে আছে। কিভাবে মানুষ সঙ্গে আছে এবং কোন ফর্মুলায় সঙ্গে আছে, সেটা আমি সেকেন্ড পার্টে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।